সাজেক মেঘের রাজ্য হিসেবে খ্যাত সাজেক ভ্যালি, যেখানে হাত পারলে স্পর্শ করা যায় মেঘের ভেলা, সাথে শুনশান নীরবতায় মনের কথাগুলো শেয়ার করা যায় পাহাড়ের সাথে। সেই সাথে পাহাড় ট্রেকিং, ঝর্ণায় গোসল, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সহ সাজেকের ট্র্যাডিশনাল খাবার তো থাকছেই। তাই আজকের ভ্রমণ গল্পে আমরা দেখব আপনি সাজেক কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি দেখবেন। আর যদি কোনোভাবে সাজেক যাওয়ার স্পট মিস করেন তাহলে কি করবেন, তার সব কিছু থাকবে আজকের এপিসোডে। সাথে আছে আমি কামরুল ইসলাম আরফিন। সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উচ্চতায় এক মেঘের রাজ্যের নাম সাজেক ভ্যালি, আবার কেউ কেউ বলেন স্বর্গের রাজ্য। আজকে আমাদের ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে ঢাকার ধানমন্ডি থেকে। বলে রাখা ভালো, ঢাকা থেকে সাজেকের দূরত্ব প্রায় 330 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। আপনারা বাস অথবা বাইকে করে যেতে পারেন সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর বাসে যেতে চাইলে সেই ক্ষেত্রে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে রাত 9টা থেকে রাত 11টার মধ্যে ছেড়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক থাকলে সকাল 6টার মধ্যেই পৌঁছে যাবেন খাগড়াছড়ি শহরে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকা। তারপর খাগড়াছড়ি শহরের গেটেই পেয়ে যাবেন সাফারি, সিএনজি, চাঁদের গাড়ি এবং জিপ। আপনারা চাইলে যে কোনো একটিতে করেই যেতে পারেন সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা ভোর 4:40 আল্লাহর নামে যাত্রা শুরু করি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সেই সাথে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা ভালো, আপনি চাইলে যে কোনো সময়ে সাজেক ভ্যালিতে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য খাগড়াছড়ির বাগাইহাট থেকে দিনের 2টি নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীর স্কোয়াড ছাড়া হয়। একটি সকাল 10টা 30 আর অপরটি দুপুর 2টা 30। আর কোনো কারণে আপনি যদি 2টি স্কোয়াডই মিস করেন সেই ক্ষেত্রে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা যেহেতু ঢাকা থেকে যাচ্ছি তাই সকাল 10টা 30 স্কোয়াডটি ধরাটা একটু কঠিন। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি দিনের শেষ স্কোয়াড অর্থাৎ দুপুর 2:30 স্কোয়াডটা ধরাই আমাদের মূল লক্ষ্য ছিল। সকাল 4:40 আমরা বাইক নিয়ে ঢাকার ব্যস্ততম শহর পার হতে শুরু করি। আর যেহেতু প্রায় 330 কিলোমিটারের দীর্ঘ একটি পথ, তাই এই ভ্রমণটিকে আরামদায়ক ও নিরাপদ রাখতে আমরা 3 থেকে 4টি ছোট্ট ব্রেক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথম ব্রেকটি হবে কুমিল্লায়, দ্বিতীয়টি ফেনীতে, তৃতীয়টি চট্টগ্রাম এবং চতুর্থ ও শেষ ব্রেকটি হবে খাগড়াছড়িতে। আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে চলছি আমাদের গন্তব্য সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে সবসময় বিমোহিত করে চলেছে। ঠিক এভাবেই প্রায় 2 ঘন্টা চলার পর সকাল 7টার দিকে আমরা পৌঁছে যাই কুমিল্লায়। আর আমরা কুমিল্লার একটি ছোট্ট একটি রেস্টুরেন্টে একটু ব্রেক দিই। সেখানে সকালের নাস্তা সেরে আবারও যাত্রা শুরু করি আমাদের মূল গন্তব্য সাজেক ভ্যালিতে। এটা আমাদের সকাল নাস্তা। আমরা সকাল 4:40 বের হয়েছিলাম, এখন বাজে সকাল 6:43। আমরা এখন আছি কুমিল্লায়। এটা আমাদের ফার্স্ট ব্রেক। ওকে, আমরা এখান থেকে খেয়ে আবার রওনা করব। সম্ভবত আমরা 3টার স্কোয়াডটা ধরতে যাচ্ছি, কারণ সকাল 10টার সময় যে স্কোয়াডটা ছিল সেটা হয়তো ধরতে পারবো না। ওকে, কুমিল্লা থেকে আবারও যাত্রা শুরু করি সাজেকের উদ্দেশ্যে এবং 1 ঘন্টা চলার পর আমরা পৌঁছে যাই ফেনীতে এবং সেখানে দিয়ে আমাদের দিনের দ্বিতীয় ব্রেক। এখন সময় সকাল 8:26 মতো। এখন আমরা ফেনীতে আছি। ফেনীতে মাত্রই ঢুকলাম, একটু আগে ছিলাম কুমিল্লা। আমরা এভাবেই চলতে চলতে একসময় চলে আসি চট্টগ্রামের ফটিকছড়িতে। ওয়াও, এখান থেকে নাও হলেও 20 তলার মতো হাইট হবে। আর মেঘগুলো একদম কাছে, মনে হচ্ছে এই যে হাতের কাছে। জায়গাটা বেশ সুন্দর।
কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে চলছিল তুমুল হরতাল। ফলে মূল সড়কের প্রায় 10 কিলোমিটার রাস্তা একদম ব্লক ছিল, সামনে যাওয়ার কোনো উপায় ছিল না। তখন আমরা আর কোনো উপায় না পেয়ে স্থানীয় এক বাইকার ভাইকে সাথে নিয়ে মূল সড়ক ছেড়ে প্রায় 40 কিলোমিটার ভেতরের একটি গ্রামের বিকল্প রাস্তা বেছে নেই। সেই পথটি শুধু সাধারণ গ্রাম ছিল না, তা ছিল কাদাময়, পিচ্ছিল এবং পাহাড়ি আঁকাবাঁকা ডাউন হিলে ভরা, আর ছিল মারাত্মক সব খাদ। সেই স্থানীয় বাইকার ভাইয়ের যাত্রী হিসেবে ছিল আরও 5টা বাইক, ওই 5টা এবং আমাদের একটা, এই মোট 6টি বাইকের বিশাল বহর নিয়ে আমরা যাত্রা শুরু করি অজানার উদ্দেশ্যে। জানি না আজকে কপালে কী আছে, তবে সত্যি কথা বলতে কাদাময়, পিচ্ছিল এবং পাহাড়ি রাস্তা হলেও এই রাস্তাটা কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে প্রশান্তি এনে দেয়, কারণ চারপাশে মেঠো পথ এবং পাহাড়ি রাস্তা সব কিছু মিলে ভয় পেলেও সত্যি এটা ছিল দারুণ অভিজ্ঞতা। এই পথটা কতটা কঠিন ছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। সামনে কাদা এবং খাড়া পাহাড়ি রাস্তা, মাত্র 40 কিলোমিটার পথ পেরোতেই আমাদের সময় লাগে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। রোলার কোস্টারের জীবন। জায়গা আমি নামি রিল্যাক্স করতে বাইকটা হয়েছে। আমি তো প্রথমে আটকে গেছি। আসো এক কিলো ভাই, আমাদের পেস্ট যদি থাকে ইচ্ছা মতো খাইলে ইচ্ছা মতো। এই পথটা যে কতটা কঠিন ছিল তা হয়তো বলে বোঝানো যাবে না। কাদাময় খাড়া পাহাড়গুলো যখন আমরা বাইক নিয়ে নামছিলাম এবং উঠছিলাম, তখন সবাই ভয়ে একদম অন্যরকম অবস্থা। সত্যি কথা বলতে ভয় এবং ভয়ঙ্কর সুন্দর যখন একসাথে উপস্থিত হয়, তখনকার অনুভূতিটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ব্রেক না দিয়া যান, একদম সোজা স্ক্যান দিয়ে যাওয়া লাগবে। সোজা যাবেন, একদম সোজা, একটু সমস্যা হইব না, যান সোজা সোজা এইখান দিয়ে। ভাই তুলে দিচ্ছি। কিচ্ছু হবে না, ধরি লাগছে। আস্তে আস্তে এই পাশে নামেন, ব্রেক দেওয়া লাগবে না। এই পাশে হলে নিরল নামতে পারবেন। হ্যাঁ, সাইডে দিয়ে নামা যাবে। ব্রেক দেওয়া যাবে না। হ্যাঁ, একদম সাইডে দে। এর উপর রাখেন, এর উপর রাখেন। সামনে ব্রেক করবেন না, পিছনে ব্রেক, পিছনে ব্রেক করতে হাত দেন, পা দেন। পিছনে ব্রেক উপর খালি। হ্যাঁ হ্যাঁ, যা যা সোজা, এখান দিয়ে নামেন, ওখান দিয়ে নামেন, সোজা সোজা। হ্যাঁ, রিল্যাক্সে, এখন রিল্যাক্সে দেখছেন, এই পাশটা সোজা। হ্যাঁ, রিল্যাক্সে। হ্যাঁ, যা যা যা। সত্যি কথা বলতে আমাদের একটু কষ্ট হলেও এই পথটা মেট্রো সৌন্দর্য এবং পাহাড়ি রোমাঞ্চ আমরা বেশ দারুণভাবেই উপভোগ করছিলাম। সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে এই পাহাড়ি রাস্তায় বাইক চালাতে একটু কষ্ট হলেও আমরা পাহাড়ে প্রেমে পড়ে যাই। দুপাশে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর মেঘগুলো যেন আমাদের সামনেই ভাসছে। সব কিছু মিলে দারুণ একটি অ্যাডভেঞ্চার এবং দারুণ একটি রোমাঞ্চকর মুহূর্ত পাঠ করছিলাম আমরা, যেটি ছিল সত্যি অসাধারণ।
আলহামদুলিল্লাহ। গাড়ি লে কেউ কারণ উঠে গেছে আমার লগে লগে ও গেছে 3 জন লে উঠে কিচ্ছু না, আর আমি 250 সিসি লয়ে গেছি, তাই তো আমার খবর হয়ে গেছে। শুধু পাহাড় আর পাহাড়। আসলে অনেক কিছু পেলাম, হাতিটা অনেক সার্থক। ঠিক আছে, ওকে। ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে আসলে এই পর্যন্ত প্রায় 1 ঘন্টার একটা জার্নি ছিল। কি অবস্থা ভাই? কামরুল ইসলাম আরফিন। ঠিক এভাবে চলতে চলতে যখন পাহাড়ি রাস্তায় এবং গ্রামের আঁকাবাঁকা পথগুলো পেরিয়ে যখন হাইওয়ে পৌঁছালাম, তখন সময় দুপুর 1:40 মিনিট, আর হাতে সময় আছে 1 ঘন্টা 20 মিনিট। আর এই 1 ঘন্টা 20 মিনিটে আমাদেরকে যেতে হবে প্রায় 100 কিলোমিটার পথ। আর এত কম সময়ে এত লম্বা একটা পথ পার হতে পারবো কি না তা ছিল একটি সংশয়ের বিষয়। তবে সত্যি কথা বলতে আমাদের মনে সাহস ছিল, আমরা পারবো ইনশাল্লাহ। সেই সাহসকে বুকে ধারণ করেই আমরা যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে, কারণ খাগড়াছড়ি হয়ে আমাদেরকে পৌঁছতে হবে বাগাইহাটে, আর সেখান থেকে ছাড়বে আজকে দিনের শেষ আর্মি স্কোয়াড। আমরা পাহাড়ি আঁকাবাঁকা এবং রোমাঞ্চকর ডাউনহিল দিয়ে চলতে শুরু করি সাজেকের উদ্দেশ্যে। দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মনের অজান্তেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিলাম। সত্যি কথা বলতে মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর আর কতটা চমৎকার হতে পারে তা নিজের চোখে না দেখলে কখনো কল্পনাও করতে পারতাম না। সত্যি আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন খাগড়াছড়ি শহর পার হচ্ছিলাম, ঠিক তখনই আমাদের সামনে আসে নতুন এক বড় চ্যালেঞ্জ। আকাশ ভেঙে হঠাৎই নেমে এলো এক ঝুম বৃষ্টি। প্রায় 20 থেকে 25 মিনিট একাধারে বৃষ্টি নামলো। আমরা সেই বৃষ্টির মধ্যেই খুব সাবধানে সামনে আগাতে শুরু করি। আর সত্যি কথা বলতে বৃষ্টির পর এই রাস্তাটিতে বাইক চালাতে বেশ ভয় করছিল, কারণ একটু কম বেশি হলেই খাদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা স্পিডটাকে নিয়ন্ত্রণে রেখেই সামনে চলতে শুরু করি। বৃষ্টির কারণে রাস্তার পিচ্ছিল বা বেড়ে যাওয়ার কারণে আমাদের বাইকের গতি কমিয়ে আনতে হয়েছিল। আর এমনিতেও পাহাড়ের আঁকাবাঁকায় ও খাড়া ডাউনহিলগুলোতে বাইক খুব একটা জোরে চালানো সম্ভব নয়। একদিকে সময়ের সাথে লড়াই, আর অন্যদিকে ভেজা পিচ্ছিল পাহাড়ি পথ, সব মিলিয়ে এই রাইডটি হয়ে উঠেছিল মারাত্মক রোমাঞ্চকর। অবশেষে দীর্ঘ 12 ঘন্টা রোমাঞ্চকর ও ক্লান্তিহীন রাইড শেষে আমরা এসে পৌঁছালাম বাগাইঘাটে। কিন্তু দুঃখজনক হলে সত্য, তখন ঘড়িতে বিকাল 4:40 মিনিট, আর সাজেকগামী বিকেলের শেষ স্কোয়াডটি 1.5 ঘন্টা আগেই রওনা হয়ে গেছে। আমরা কিছুটা হতাশ হয়ে দাঁড়িয়ে পড়তেই সেখানকার দায়িত্বরত একজন আর্মি অফিসার আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে অভ্যর্থনা জানালেন এবং পরিস্থিতি সম্পর্কে খুলে বললেন, আর বললেন, আপনারা আর আজকে সাজেকে উঠতে পারবেন না। জীবনের ঝুঁকি না নিয়ে আজকের রাতটা আপনারা দিঘিনালার কোনো একটি হোটেলে বিশ্রাম নিন। কাল সকাল 10টায় ঠিক এই পয়েন্টে চলে আসবেন। আমরা সবাই মিলে একসাথে সাজেকে যাব ইনশাল্লাহ। সত্যি কথা বলতে সেই আর্মি অফিসার ভাইয়ের কথার ধরন এবং ব্যবহার ছিল অমায়িক, যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু বাগাইহাট ক্যাম্পের আশপাশে থাকার মতো কোনো হোটেল ছিল না, তাই বাধ্য হয়েই 5 কিলোমিটার ব্যাক করে দিঘিনালা শহরে আসতে হলো। বলে রাখা ভালো, এই দিঘিনালাটি কিন্তু অনেক সুন্দর একটি শহর এবং চমৎকার, এবং একটি পাহাড়ের উপর অবস্থিত।
দীঘিনালায় আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হলো একটি আবাসিক হোটেল খুঁজে বের করা। আর আপনাদের জানিয়ে রাখা ভালো, এই দীঘিনালাতে বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে। আপনারা দেখে শুনে যে কোনো একটিতে উঠতে পারেন, আর সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 2000 টাকার মধ্যে। আমরা মোটামুটি মানের একটি রুম ভাড়া করি, যার ভাড়া পড়েছিল 700 টাকা, তবে দাম অনুযায়ী একদম পারফেক্ট ছিল। রুম, এই রুমটাতে আছে একটা খাট, সিঙ্গেল, কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল সো আমরা ডাবল করতে পারবো। আর যেহেতু আজকে একদম মেঘে শেষ হয়ে গেছিলাম, অর্থাৎ বৃষ্টিতে, অর্থাৎ একদম আমরা শেষ হয়ে গেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো এখানেই রাখা আছে এখনও। এগুলোতে পানি এগুলোতে এখনও সব ভিজা, এই যেগুলো সব এখনও যা আছে এগুলো সব ভিজা আছে এখনও, সো ঠিকঠাক করতে পারি নাই। কাল সকাল 10টার সময় আমাদেরকে আবার স্কোয়াড ধরতে হবে, তার জন্য আমাদের এই রুমটা নিয়েছি আজকে। আর সত্যি কথা বলতে এই হোটেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। জানালা খুলতেই প্রশান্তির এক বিশাল পাহাড়, যা সত্যি অসাধারণ। সত্যি কথা বলতে সকালের সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্ত বেশ উপভোগ করা যাবে এই হোটেলে। তো চলুন এবারে রাতের খাবারটা খেয়ে এই দীঘিনালা শহরটা একসাথে ঘুরে দেখি। গরু, এটা শুটকি, আর একটা হচ্ছে ভাজি। আমরা রাতের খাবার শেষ করে দীঘিনালা শহরটা একটু ঘুরে দেখলাম, সেই সাথে পাহাড়ি কিছু ফল ফ্রুটস কিনে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। হ্যাঁ দেন, 1 কেজিতে যা হয় দেন। খাবো। আমরা হোটেলে এসেই একটা ফ্রেশ ঘুম দিই প্রায় 8 ঘন্টার। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে আমরা কালক্ষেপণ না করে চলে যাই বাগাইহাটের উদ্দেশ্যে। আমরা এখন রুম থেকে বের হচ্ছি একদম বিদায় নিয়ে। লক দিলাম অ্যান্ড গুড বাই, টাটা। ওকে, চাবিটা এখন জমা দিয়েই আমরা এখান থেকে বের হব। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই সামনের ভিউটা। আপনারা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সামনে কিন্তু ফুল পাহাড়, এই সাইড দিয়ে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাহাড়, যতদূর চোখ দিয়ে শুধু পাহাড়। এটাই আসলে অসাধারণ একটা দৃশ্য। তো চলুন এখন আমরা কাউন্টারে যেয়ে আমাদের টাকা পে করে চলে যাব। আমরা সকাল 10টা বাজার ঠিক 5 মিনিট আগেই পৌঁছে যাই বাগাইহাট সেনা ক্যাম্পে। সেই ক্যাম্পে যেয়েই আমাদের বাইকের নাম্বার এবং আমাদের নাম এন্ট্রি করে টোকেন সংগ্রহ করি। এরপর ঠিক সকাল 10টা 30 সেনাবাহিনীর সংকেত পাওয়ার সাথে সাথেই ছেড়ে দেওয়া হয় দিনের প্রথম কাঙ্ক্ষিত স্পট। শত শত গাড়ি এবং বাইকের সাথে সাথে আমরা চলতে শুরু করি আল্লাহর নামে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখা ভালো, বাগাইহাট থেকে সাজেক ভ্যালির দূরত্ব প্রায় 32 কিলোমিটার। তবে এই 32 কিলোমিটার জুড়েই রয়েছে খাড়া খাড়া পাহাড়, মারাত্মক সব আপহিল, ডাউনহিল, আর চোখ ধাঁধানো এবং ভয় পাইয়ে দেওয়ার মতো বাঘ। আর সত্যি কথা বলতে আমরা যখন বাগাইহাট পার হলাম ঠিক তখন যেন অন্য জগতে প্রবেশ করলাম। সবুজের বুক চিরে সাপলুডুর মতো উঠে গেছে পিচ ঢালা সব পথ। আর এখান থেকে শুরু হলো আমাদের আসল রোমাঞ্চ, পাহাড়ের সেই বিখ্যাত আপহিল ডাউনহিল রাইডিং। কখনো কখনো ফার্স্ট গিয়ারে খাড়া পাহাড় বেয়ে একদম মেঘের দিকে ছুটে চলা, আর ঠিক পর মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠা অতল খাদের পাশে সাবধানে ডাউনহিল নেমে আসা। আর আমরা এক একটা বাঁক পার হচ্ছে আর মনে হচ্ছিল আমরা কোনো রোলার কোস্টারে বসে আছে। সত্যি কথা বলতে একটু ভয় পাচ্ছিলাম, আবার অসম্ভব ভালো লাগছিল।
আর আমরা যখন খাড়া খাড়া পাহাড় জয় করছিলাম তখন আশপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্য। একদম চূড়ায় ওঠার পর আমরা যখন আশপাশে তাকাই, যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের ঢেউ, যেন এক বিশাল সবুজ সমুদ্র স্তব্ধ হয়ে আছে। আর আমাদের মাথার উপর নীল আকাশে তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে শুভ্র মেঘের ভেলা। আর ঠিক এভাবেই আপহিল, ডাউনহিল এবং মেঘের খেলা দেখতে দেখতে সামনে আগাতে থাকে। অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে চোখের সামনে সৃষ্টিকর্তার অপরূপ ও নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের রাজ্য সাজেক ভ্যালিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উচ্চতায় দাঁড়িয়ে যখন আশপাশের মেঘের আনাগোনা দেখলাম, তখন মনের কষ্টগুলো এক মিনিটে শেষ হয়ে গেল। সত্যি কথা বলতে বাংলাদেশ যে এতটাই সুন্দর আর এত মায়াবী, আপনি এখানে না আসলে কখনো কল্পনাও করতে পারবেন না। সত্যি আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে সাজেক এই লম্বা সফরে আমরা শিখেছি কিভাবে ধৈর্য ধারণ করে পরিস্থিতি সামাল দিতে হয়, কিভাবে নতুন বন্ধুদের সাথে পথ চলতে হয়, আর সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির রূপকে কতটা গভীরভাবে উপলব্ধি করা যায়। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর ও নিরাপদ যাত্রার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, তবে এই বিদায় সে বিদায় না। নেক্সট পর্বে আমরা দেখব আপনারা সাজেক কোথায় থাকবেন আর কত টাকা খরচ হবে, আর এই সাজেকে কি কি দেখবেন তার সব কিছু। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তাওফিকুল ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।